মিতা শ্বশুরবাড়িতে প্রবেশ করার পর থেকেই একটা বিষয় নিয়ে তার ভীষণ পরিমাণে দুশ্চিন্তা শুরু হয়। কারণ মিতার শ্বশুরবাড়িটা অনেকটাই ছোট, আর সেখানে কেবলমাত্র দুটো ঘর আছে। একটা ঘরে সবাই মিলে বসবাস করে, আর অন্য একটা ঘরে মিতার ননদ নীলা পার্লার চালায়, আর সেই পার্লারের উপরেই তাদের সংসারের রোজগার নির্ভর করে। সেই জন্য এই দুটো ঘরের মধ্যে মিতা কোথায় রান্নাবান্না করবে কিছুই বুঝে উঠতে পারে না। মা, আমার বাপের বাড়ি থেকে রান্নাঘর সাজানোর জন্য ফ্রিজ, মাইক্রো ওভেন, গ্যাস ওভেন আরো অনেক কিছু দিয়েছে, কিন্তু আপনাদের ঘরের যা অবস্থা, আমি জিনিসগুলো কোথায় রাখবো বলুন তো? দেখো বৌমা, আমরা কোনো মতে একটা গ্যাস ওভেন জ্বালিয়ে এই ছোট্ট ঘরের মধ্যেই রান্না বান্না করি, সুতরাং এত জিনিসপত্র আমাদের ঘরে ঢোকানোর মতো জায়গা নেই। তুমি বরঞ্চ এই জিনিসগুলো বাপের বাড়িতে ফেরত পাঠিয়ে দাও, কারণ আমাদের কিছুই লাগবে না। না না মা, এরকম হয় নাকি? এই জিনিসগুলো আমার বাপের বাড়িতে ফেরত চলে গেলে বাবা মা তো খারাপ ভাবতে পারে। আর তাছাড়া আপনাদের জিনিসপত্র প্রয়োজন নেই বলে কি আমারও এইসব জিনিসের প্রয়োজন নেই? আমি এরকম কিছু বলতে চাইনি। আসলে আমাদের খাওয়া দাওয়াতে অত বাহার নেই, শুধুমাত্র সিদ্ধ ভাত পেলেই আমরা খুশি। তাই তুমি আমাদের এই থাকার ঘরেই কোনো মতে একটা কোণাতে রান্না বান্না করলেই হবে। শাশুড়ি মায়ের কথা মিতা মোটেই মেনে নিতে পারে না। আচ্ছা মা, আমি বরঞ্চ এই পার্লারের মধ্যেই নিজের রান্নাঘর সাজিয়ে নিই, কারণ আপনাদের বাড়িতে মাত্র দুটো ঘর আছে। আর যদি একটা ঘর জুড়ে আমার ননদ পার্লার করে রাখে, তাহলে আমি রান্না বান্না করবো কোথায়? আর এই পার্লারের ঘরের উপরেও কিন্তু আমার অধিকার আছে, তাই আমি পার্লারেই এবার থেকে রান্না বান্না করবো। এই বলে মিতা কাউকে কিছু না জানিয়ে পার্লারের মধ্যে ফ্রিজ, মাইক্রো ওভেন, গ্যাস ওভেন বসিয়ে নিজের মতো আলাদা একটা রান্নাঘর তৈরি করে ফেলে। আর তখনও পর্যন্ত নীলা সেই বিষয়ে কিছু জানতে পারে না। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নীলা যখন তার পার্লার খুলতে যায়, তখন সেই পার্লারের ভেতর থেকে রান্নাবান্নার শব্দ শুনতে পায়। কারণ তার দাদার বউ ইতিমধ্যে পার্লারে গিয়ে ডাল ভাত, মাছ মাংস রান্নাবান্না করতে শুরু করে দেয়। এ কি, আমার পার্লারের ভেতর থেকে এরকম হাতা খুন্তির নাড়ার শব্দ আসছে কেন? পার্লারে কি ভূত ঢুকলো নাকি? এই বলে নীলা পার্লারে গিয়ে দেখে যে সেখানেই তার নতুন বৌদি রান্নাবান্না করছে। আর যা দেখে নীলা ভীষণই রেগে যায়। বৌদি, তুমি কি করছোটা কি? ওই ঘরে তো গ্যাস ওভেন রাখা আছে, তুমি ওখানে রান্না না করে আমার পার্লারের মধ্যে রান্নাবান্না করছো কেন? এটা আমার ব্যবসার জায়গা, তুমি এখান থেকে বেরিয়ে যাও। তুমি ব্যবসার জায়গা বলে এরকম একটা বড় ঘর পার্লার বানিয়ে দখল করে রাখলে তো হবে না। ওই ছোট্ট ঘরে আমি রান্না বান্না করতে পারবো না, তার উপর আবার বাবা অসুস্থ, সুতরাং আমার রান্না বান্নার ঝাঁঝে ওনার শরীর আরো খারাপ করতে পারি। তাই আমি এই পার্লারেই আজ থেকে রান্না বান্না করব। হে ঈশ্বর, আজকে আমার কত কাস্টমার আমার কাছে মেকআপ করতে আসবে, আর আমার বৌদি এখানে বসে বসে রান্না করছে। এরকম পার্লারের মধ্যে রান্না বান্না হচ্ছে দেখে আমার কাস্টমার তো পালিয়ে যাবে। এমন সময় মালিনী নীলার পার্লারে হেয়ার রিমুভাল এবং মেকআপ করতে চলে আসে। কিন্তু সে যখন পার্লারের ভেতর ঢোকে, পার্লারের ভেতরে রান্নাবান্না হচ্ছে দেখে খুবই অবাক হয়। তবুও নীলা কোনো মতে তাকে বুঝিয়ে চেয়ারে বসতে বলে, আর সে হেয়ার রিমুভাল করবে বলে জিনিসপত্র বের করতে শুরু করে। আর নীলা যখন এক ইলেকট্রিকের মেশিন ব্যবহার করে মালিনীর হেয়ার রিমুভাল করতে যাবে, এমন সময় এই দাঁড়াও, তুমি এখন এই সুইচটা ব্যবহার করতে পারবে না, কারণ আমি এখনই মাংস কষাবো আর আমাকে মিক্সার গ্রাইন্ডারে মশলা বাটতে হবে। তাই এই সুইচটা এখন আমি মশলা বাটার জন্য ব্যবহার করব। তুমি অন্য সুইচে তোমার হেয়ার রিমুভাল ক্রিম বসিয়ে দাও। আমার পার্লারে কিন্তু বেশি প্লাগিং পয়েন্ট নেই বৌদি, তাই আমাকে এই প্লাগিং পয়েন্টটা ব্যবহার করেই হেয়ার রিমুভ করতে হবে। তোমার জন্য তো দেখছি আমার সব কাস্টমার চলে যাবে, আর তুমি আমার পার্লারে বসে বসে মিক্সিতে এখন মশলা বাটবে। হ্যাঁ, তাতে কি হয়েছে? আমি পার্লারে বসে বসে রান্না করছি, আর মিক্সিতে মশলা বাটলে দোষ? এই বলে মিতা নীলাকে কোনো রকম ভাবে কোনো কাজকর্ম করতে দেয় না। সে পার্লার জুড়ে কখনো ইলেকট্রিক সুইচ জ্বালিয়ে মশলা বাটাবাটি করে, আবার কখনো বা নীলার কাস্টমারের কাছ থেকে চেয়ার কেড়ে নিয়ে চেয়ারের উপর বসে বসে রান্না বান্না করে। আর যা দেখে নীলা ভীষণই রেগে যায়, কিন্তু সে কিছুতেই মিতাকে পার্লার থেকে বের করতে পারে না। আরে আমি কতক্ষণ ধরে এভাবে বসে থাকবো? এখনো তুমি আমার গায়ের লোম তুলতে পারলে না, তারপর আবার মেকআপ বাকি আছে। আর তোমার বৌদি এরকম পার্লারে বসে বসে রান্না বান্না করছে, রান্নার ঝাঁঝে আমার তো স্কিন নষ্ট হয়ে যাচ্ছে। আমি আর এক মুহূর্তে এখানে বসতে পারছি না। আজকে সন্ধ্যাবেলা আমার বিয়ে, আর এখন যদি পার্লারে রান্না বান্নার তেল মশলার ঝাঁঝে আমার স্কিন নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু খুব বাজে ব্যাপার হবে।
প্লিজ তুমি বসো, আমি এখনই কিছু একটা ব্যবস্থা করছি। আমি কোথায় বসবো? তোমার বৌদি তো এখনই আমার কাছ থেকে বসার চেয়ারটা কেড়ে নিল, কারণ ওনার নাকি মাটিতে বসে রান্না করতে করতে পায়ে ব্যথা হয়ে গেছে, তাই চেয়ারে বসে উনি এখন রান্না করবে। তোমাদের পার্লারে কাস্টমারদের সঙ্গে এরকম ব্যবহার করা হয়? আমি আর এক মুহূর্ত এখানে বসতে চাই না। এই বলে মালিনী নীলার পার্লার থেকে চলে যায়। আর নীলা কিছুতেই তার কাস্টমারদের চাইলেও আটকে রাখতে পারে না। অন্যদিকে মিতা মনের আনন্দে বসে বসে রান্না করতে থাকে। এমনকি দুপুরবেলাতে মিতা সবাইকে খাওয়া দাওয়া করার জন্য পার্লারে ডেকে নেয়। কি ব্যাপার নীলা, তুমি খেতে বসছো না কেন? তোমার পার্লারের মধ্যেই আমি সবাইকে খেতে দিচ্ছি, তুমি দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি খেয়ে নাও, তারপর আবার কাজ হবে। আমি পার্লারে বসে কখনোই ভাত খাবো না। আর মা, বাবা, দাদা, তোমরা কি করে আমার পার্লারে বসে ভাত খেতে পারছো? তোমরা তো ভালো করেই জানো বৌদির জন্য আমার পার্লারের কতটা ক্ষতি হচ্ছে, তবুও তোমরা বৌদিকে সাপোর্ট করছো। এরকম করে কেন বলছিস? বৌমা তো একটা কোনায় বসে রান্না বান্না করছে। ও যদি এখানে রান্না বান্না না করে তাহলে কোথায় রান্না করবে? আমাদের ঘরেও তো বসার মতো সেরকম জায়গা নেই। এতদিন ধরে আমি মানিয়ে নিয়েছি, কিন্তু তোর বৌদি না মানাতে পারলে আমার তো কিছু করার নেই। মায়ের এমন কথা শুনে নীলার কিছু করার থাকে না। তাই পরের দিন থেকে মিতা তার ননদের পার্লারেই সকাল, দুপুর এবং রাত্রিবেলা করে রান্না করে। আর এমনই একদিন মিতার যখন রান্না বান্না হয়ে যায়, তখন সে পার্লারের মধ্যে বসে বসে বাসনগুলো ধুয়ে নেয়। আর সেই বাসন পার্লারের দরজার সামনে উপর করে রেখে দেয়। কিন্তু এমন সময় নীলার পার্লারে একজন বড়লোক কাস্টমার আসে। আর সে যখন দরজা দিয়ে পার্লারের মধ্যে ঢুকতে যাবে, তখনই সেই বাসন মাজার জলে পা পিছলে সে ধপাস করে পড়ে যায়। একি ম্যাডাম, আপনি পড়ে গেলেন কি করে? আপনার লাগেনি তো? তুমি পার্লারের দরজার সামনে জল ফেলে রাখলে, আমি পড়বো না তো কি হবে? ইচ্ছা করে নিজের কাস্টমারদের হাত পা ভাঙবে বলে তুমি এই ফোন দিয়ে এঁটেছো? তোমার পার্লারে আমি আর জীবনে আসবো না। এই বলে সেই কাস্টমার সেখান থেকে চলে যায়। এভাবে মিতা ননদের পার্লারে একেবারে জাকিয়ে বসে। কিন্তু নীলাও এখন খুবই বুদ্ধিমান হয়ে যায়। নীলা তার বৌদির ফ্রিজের মধ্যে এখন পার্লারের ভালো ভালো জিনিসপত্র রেখে দেয়, কিন্তু মিতা চাইলেও ননদকে কিছু বলতে পারে না। আর একদিন নীলার পার্লারে কিছু লোভী কাস্টমার আসে, যারা খাবারের গন্ধ পেলে একেবারে পাগল হয়ে যায়। আর সেদিন পার্লারের মধ্যে মিতা অনেক ভালো ভালো খাবার রান্না করায় সেই কাস্টমারগুলো নিজেদেরকে ঠিক রাখতে পারে না। তারা নীলার কাছে শাস্তে শাস্তে মিতার কাছ থেকে কখনো মাছ মাংস চেয়ে বসে। এই যে নীলা, কিছুক্ষণ আগে তোমার কয়েকটা কাস্টমার কিন্তু আমার কাছ থেকে বাটি বাটি মাংস খেয়ে গেল। তার জন্য কিন্তু ওরা কেউ টাকা দেয়নি, শুধুমাত্র সাজার টাকা দিয়ে চলে গেছে। তাই তোমার কাছ থেকে আমি কিন্তু মাংসের টাকাটা নেব। আমি 1 টাকাও তোমাকে দিতে পারবো না, কারণ আমি কি বলেছিলাম তুমি আমার পার্লারে বসে বসে রান্না করো? আমার কাস্টমার যদি এখন 1 বাটি মাংস খেতে চায়, তাহলে আমি তো এতে কিছু করতে পারি না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর এরই মধ্যে নীলা এবং মিতার পার্লার ও রান্নাঘর মিলেমিশে একাকার হয়ে যায়। আর একদিন নীলার পার্লারে একজন কাস্টমার নিজের চুলে লাল, নীল, হলুদ, সবুজ রং করতে আসে। আর নীলা যখন সেই কাস্টমারের চুলে রং করতে শুরু করে, তখন মিতা ভালো করে ডালের মধ্যে জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার তড়কা দেয়। আর ডালে এরকম তড়কা ব্যবহার করার ফলে হঠাৎ করে নীলার ভীষণ পরিমাণে হাঁচি হতে শুরু হয়, কারণ এরকম তড়কাতে নীলার ভীষণ পরিমাণে অ্যালার্জি, যার ফলে নীলা ভীষণ পরিমাণে হাঁচি দিতে শুরু করে। আর তখনই সেই লাল, নীল, হলুদ, সবুজ রং একেবারে বেশি বেশি করে কাস্টমারের চুলে লেগে যায়। এ বাবা, এবার কি হবে? হাঁচি হাঁচি! এই মহিলাকে তো একেবারে চুলে রং করে পুরো কাকাতুয়ার মতো দেখতে লাগছে। হাঁচি! এখন যদি এই মহিলা বুঝতে পারে, তাহলে তো আমাকে 1 টাকাও দেবে না, বরঞ্চ আমার পার্লারের লাইসেন্সও ক্যান্সেল করে দেবে। এবার আমি কি করি? হাঁচি! এভাবে ভয়ে ভয়ে নীলা যখন কোনো মতে তার চুলের রং সম্পূর্ণ করে, তখন সেই কাস্টমার ভালো মতোই বুঝতে পারে যে তার চুলে অনেক বেশি পরিমাণে রং ব্যবহার করার ফলে তাকে দেখতে ভীষণই অদ্ভুত বলে মনে হচ্ছে। তাই সেই কাস্টমার রেগে গিয়ে নীলাকে কথা শোনাতে শুরু করে দেয়। আরে ম্যাডাম, আপনাকে পুরো কোরিয়ান হিরোইনের মতো লাগছে। আর এরকম এখন কাকাতুয়ার মতো চুলের রং হলো ট্রেন্ডিং। তাই আপনি দেখবেন আপনার বান্ধবীরা কিন্তু আপনাকে দেখে একেবারে জ্বলে যাবে। এভাবেই নীলা সেই কাস্টমারের মিথ্যা প্রশংসা করতে থাকে, যার ফলে কাস্টমার খুশি হয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই আরো কিছুদিন কাটে। আর একদিন নীলার পার্লারে একজন খুব বড়লোক মহিলা শালিনী দেবী মুখে ফেসিয়াল করাতে আসে, কারণ আজকে তার অফিসে একটা ইম্পর্টেন্ট পার্টি আছে।
দেখো, আমার মুখে কিন্তু খুব গ্লোয়িং করে ফেসিয়াল করে দাও। তোমার পার্লারে আসার আমার একদমই ইচ্ছে ছিল না, কারণ আমি সবার মুখে শুনেছি এই পার্লারের মধ্যে নাকি রান্না বান্না করা হয়, আর এসব দেখে আমার এখানে বসতেও ইচ্ছা করছে না। কিন্তু আমার কাছে এখন কিছু করার নেই। আজকে আমার একটা গুরুত্বপূর্ণ পার্টি আছে, তাই আমাকে ভালো করে ফেসিয়াল করতেই হবে। আপনি চিন্তা করবেন না দিদি, আমি আপনাকে এত সুন্দর ফেসিয়াল করে দেব যে আপনার মুখ একেবারে দিনের আলোতেই চাঁদের মতো চকচক করবে। এই বলে নীলা ফেসিয়াল করতে শুরু করে দেয়। কিন্তু এমন সময় হঠাৎ করে নীলার ফোনে ইম্পর্টেন্ট একটা কল আসে। তাই নীলা ফোনে কথা বলতে বলতে তার বৌদির কাছে গিয়ে বলে, বৌদি, আমি ওনার মুখে ফেসিয়াল ক্রিমটা লাগিয়ে দিয়েছি, তুমি ঠিক 10 মিনিট পর ক্রিমটা তুলে দিও তো। আমার একটা খুব ইম্পর্টেন্ট কল আসছে, আমাকে কথা বলতেই হবে, আমি কিছুক্ষণ পরেই আসছি। এই বলে নীলা ঘরে চলে যায়। অন্যদিকে মিতা রান্না করতে করতে ঘড়ির দিকে তাকাতে শুরু করে। সে কখন থেকে মাংসটা সিদ্ধ বসিয়েছি, কিন্তু মাংসটা সিদ্ধ হচ্ছে না কেন কি জানি। দূর, আর ভালো লাগে না। আমার মনে হয় এখনো মাংসটা সিদ্ধ হতে 20 মিনিট লেগে যাবে। এভাবেই মিতা মাংস নিয়ে চিন্তা করতে করতে শালিনী দেবীর মুখে ফেসিয়াল ক্রিম তোলার কথা একেবারে ভুলে যায়। আর দেখতে দেখতে এভাবে আধ ঘন্টা পেরিয়ে যায়। এমন সময় নীলা ফোনে কথা বলে পার্লারে ফিরে আসে। আর তখন সে দেখে যে শালিনী দেবী এখনো মুখে ফেসিয়াল ক্রিম লাগিয়ে বসে আছে। তাই সে তাড়াতাড়ি করে শালিনী দেবীর মুখ থেকে ফেসিয়াল ক্রিম তুলে দেয়। কিন্তু তখন সে দেখে যে শালিনী দেবীর মুখ একেবারে আমাবস্যার চাঁদের মতো কালো হয়ে গেছে। আর যা দেখে শালিনী দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। এ কি, তোমরা আমার মুখে কি করেছো? আমি এই কালো মুখ আর কোথাও দেখাতে পারবো না। এই যে বললে আমার মুখ নাকি দিনের আলোর মতো চকচক করবে, আমার মুখ তো কালো হয়ে গেছে। এই বলে শালিনী দেবী নীলা এবং মিতাকে ভীষণ পরিমাণে গালমন্দ করে আর কোনো টাকা না দিয়েই সেখান থেকে চলে যায়। এমনকি নীলার পার্লারের নামে সেই মহিলা কেস করে দেয়। আর যার ফলে নীলার পার্লার বন্ধ হওয়ার সময় চলে আসে, যা দেখে মিতার ভীষণ পরিমাণে খারাপ লাগে। আর সেদিনের পর থেকে তারা ননদ বৌদি কখনোই নিজেদের মধ্যে ঝগড়া করে না, বরঞ্চ মিতা সেই পার্লারের মাঝখান থেকে একটা পাঁচিল তুলে দেয়। আর সেই ঘরের একটা সাইডে মিতা নিজের জন্য আলাদা রান্নাঘর তৈরি করে। অন্যদিকে নীলা নিজের মতো করে পার্লার চালাতে থাকে। দিদি, চল তাড়াতাড়ি, ওই দেখ আমাদের ক্যাব দাঁড়িয়ে আছে, চল তাড়াতাড়ি গিয়ে উঠে পড়ি। মনিকা তার দিদি পিয়ালির সঙ্গে তাদের অনলাইনে বুক করা গাড়িতে এসে উঠে পড়ে। উফ, শান্তি পেলাম, কতদিন পর গাড়িতে উঠতে পেরেছি, তাও আবার এসি গাড়িতে, কি আরাম লাগছে। আমি তো ভেবেছিলাম বিদেশ থেকে আসার পর আর কখনোই হয়তো গাড়িতে উঠতে পারবো না। তাছাড়া তোরা যা কিপটেমি করিস, আমার তো মনে হয়েছিল আমি কখনো গাড়ি চোখেও দেখতে পারবো না। আর এই যে কার ড্রাইভার, আপনি স্ট্যাচু হয়ে বসে আছেন কেন? চলুন এবার। হ্যাঁ ম্যাডাম, আপনি ওটিপিটা বলুন, তারপরে আমি গাড়িটা স্টার্ট করতে পারবো। এই বলে গাড়ির ড্রাইভার তাদের দিকে পেছন ফিরে তাকাতেই মনিকা এবং তার দিদি পিয়ালি দুজনেই অবাক হয়ে যায়। গাড়ির ড্রাইভারও তাদেরকে দেখে চমকে ওঠে। এ কি জামাই বাবু, তুমি একজন গাড়ির ড্রাইভার? তুমি গাড়ির ড্রাইভার কবে থেকে হয়ে গেলে? দিদি, তুই যে বলেছিলি জামাই বাবু একটা ভালো কোম্পানিতে চাকরি করে, মাসে 40,000 টাকা স্যালারি পায়, তুই আমাকে মিথ্যা কথা বলেছিলি তাই তো? তোর বস সামান্য একজন ড্রাইভার, এই কথাটা তুই আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলি কেন? কেন রে মনিকা, তো জামাইবাবু যদি কার ড্রাইভার হয়ে থাকে এতে আপত্তি কিসের? কোনো কাজই তো ছোট নয়, তাই না? তোর কোনো আপত্তি নাই থাকতে পারে, কিন্তু আমার আপত্তি আছে। আমি এমন একজনের বাড়িতে আছি যে কিনা সামান্য একজন কার ড্রাইভার। আমি কিছুতেই আর তোদের বাড়িতে থাকতে পারবো না। তোমরা দুজনে ভেবে ঝগড়া করো না, আগে বাড়ি চলো, তারপর কথা হবে। এই বলে নিখিলেশ গাড়ি চালিয়ে মনিকা ও পিয়ালিকে বাড়িতে নিয়ে আসে। মনিকা প্রচন্ড পরিমাণে রেগেছিল। সে বাড়ি আসতে না আসতেই রাগে ফুঁসতে থাকে। আমি তো জানতাম তোদের অবস্থা মোটামুটি ভালোই, কিন্তু তোরা যে এতটা গরিব আমার ধারণার বাইরে ছিল। জামাইবাবু একজন সামান্য কার ড্রাইভার জানলে আমি কখনোই তোদের বাড়িতে আসতাম না। আমি কালকেই বাবার কাছে চলে যাব, আমি নিজের বাড়িতেই থাকবো। বাবার কাছে যাবি? বাবা তো আর বেঁচে নেই, 3 বছর আগে বাবা মারা গেছে। আর আমাদের বাড়িটাও এখন আর নেই, ওটা আমাদেরকে বিক্রি করে দিতে হয়েছে। তোকে আমাদের কাছেই থাকতে হবে। পিয়ালির কথা শুনে মনিকা আকাশ থেকে পড়ে। কি বলছিসটা কি? বাবা মারা গেছে? বাবা মারা গেছে আর আমি জানতেও পারলাম না? ও বুঝেছি, আমি ছিলাম না সেই সুযোগে তোরা বাবাকে মেরে ফেলেছিস তাই তো? আর বাবাকে মারার পরেই তোরা বাবার বাড়িটাও বিক্রি করে সেই টাকা খেয়ে ফেলেছিস। মনিকার কথা শুনে তার দিদি প্রচন্ড রেগে যায়। সে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে তার বোনের গালে একটা চড় মারে।
অনেকক্ষণ থেকে অনেক কথা বলেছিস। বিদেশে গিয়ে পড়াশোনা করেছিস বলে তুই কি নিজেকে বিদেশি মনে করছিস? খুব ধনী হয়ে গেছিস তাই না? তুই কি জানিস বাবার মৃত্যুর পেছনে শুধুমাত্র তুই দায়ী? আর আমার বর আজকে গাড়ি চালাচ্ছে সেটাও শুধুমাত্র তোর জন্যই। তুই জানিস তোর জন্য আমাদেরকে কি কি করতে হয়েছে? আজ থেকে 5 বছর আগের কথা। বড় দিদি পিয়ালির বিয়ে হয়ে যাওয়ার পর মনিকা তার বাবা রামপ্রকাশ বাবুর সঙ্গেই থাকতো। মনিকা পড়াশোনাতে খুবই ভালো ছিল, তাই সে বরাবরই বিদেশে যেতে চাইতো। নিজের আদরের ছোট মেয়ের ইচ্ছা পূরণ করার জন্য রামপ্রকাশ বাবু মনিকাকে বিদেশে পড়াশোনা করতে পাঠিয়ে দেয়। কিন্তু বিদেশে যাওয়ার পর মনিকা পুরোপুরি পাল্টে যায়। সে তার বাবার সঙ্গে কিংবা তার দিদি জামাইবাবুর সঙ্গে কখনোই কোনো রকমের কন্ট্যাক্ট করার চেষ্টা করেনি। রামপ্রসাদ বাবু প্রত্যেক মাসে মাসে মনিকার পড়াশোনার জন্য খরচ পাঠাতো। হাতে টাকা পেয়ে যাওয়ার পর মনিকার কোনো সমস্যা হতো না, সে বেশ আনন্দের সঙ্গে দিন কাটাতে থাকে। এভাবেই 2 বছর কেটে যায়। একদিন রামপ্রকাশ বাবু তার বড় মেয়ে পিয়ালিকে ফোন করে বলে, হ্যালো পিয়ালি মা, আমার না তোর বোনটাকে নিয়ে খুব চিন্তা হয়। প্রত্যেকদিন আমি এতবার করে ফোন করি, মেয়েটা তো একবারও আমার ফোনটা ধরে না। ওর কি কোনো বিপদ হলো নাকি বলতো? বিদেশে যাওয়ার পরে মেয়েটা তো একেবারে পাল্টে গেছে। বিদেশে যাওয়ার পরে মেয়েটা এভাবে পাল্টে যাবে আমি তো ভাবতেও পারছি না। না বাবা, কোনো বিপদ হয়নি, মনিকা খুব ভালো আছে। ও তো প্রত্যেকদিনই সোশ্যাল মিডিয়াতে অনলাইনে আসে, ওর বন্ধুদের সঙ্গে প্রত্যেকদিন নতুন নতুন সেলফিও পোস্ট করে। আমি ওকে অনেকবার মেসেজ করি, যদিও আমার মেসেজের কোনো রিপ্লাই দেয় না। আর তুমি বেকার বেকার চিন্তা করো না বাবা, তোমার এমনিতেই তো শরীরটা খারাপ বলছো। তাহলে মনিকা বেশ ভালোই আছে। ঠিক আছে, ও ভালো থাকলেই আমি ভালো। তুই পারলে একবার জামাইবাবুর সঙ্গে দেখা করে যাস, কয়েকদিন ধরেই আমার বুকে খুব ব্যথা করছে। পিয়ালি পরের দিনই নিখিলেশের সঙ্গে রামপ্রকাশ বাবুর সঙ্গে দেখা করতে আসে। তারা দেখে শারীরিক অসুস্থতা রামপ্রকাশ বাবুকে একেবারে কাবু করে ফেলেছে। বিছানা থেকে একা একা ওঠার মতো ক্ষমতাও তার মধ্যে ছিল না। তোরা এসেছিস, আমি তোদের উপর একটা দায়িত্ব দিতে চাই। আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। মনিকা তো বিদেশে থাকে, ওর পড়াশোনা শেষ হতে এখনো 3 বছর বাকি। আমি ছাড়া ওর কেই বা আছে? আমার অবর্তমানে ওর দায়িত্ব তোদেরকেই নিতে হবে। তোরা আমাকে কথা দে, আমার মেয়েটার যেন কোনো অসুবিধা না হয়। তোরা ওকে ভালো রাখার দায়িত্ব নিবি। আপনি এমন কথা বলবেন না বাবা, মনিকার সব দায়িত্ব আমি নেব। মনিকা তো পিয়ালির বোন, মানে ও তো আমারও বোন। যে করে হোক আমি ওকে সবসময় সুখে রাখার চেষ্টা করব। নিখিলেশের কথা শোনা মাত্রই রামপ্রকাশ বাবু শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পিয়ালি তার বাবার শবদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে। নিখিলেশ তাকে কোন রকমে বুঝিয়ে সান্ত্বনা দেয়। দেখো না, আমি মনিকাকে কতবার ফোন করছি, তোমার ফোন থেকেও অনেকবার ট্রাই করলাম। ও আমাদের ফোন নম্বরগুলো ব্লক করে রেখেছে। আমি কিছুদিন ধরে ওকে ফোন মেসেজ কিছুই করতে পারছি না জানো। বাবার মৃত্যুর খবরটা ওকে কিভাবে দেব? ফেসবুক হোয়াটসঅ্যাপেও তো আমাকে ব্লক করে রেখেছে। জানি না মনিকা এরকম কেন করে। বাবা এতদিন ধরে কত ফোন করছে, একটা বড় বাবার ফোন ধরেনি। চিন্তায় চিন্তায় শেষ পর্যন্ত বাবা ব্রেন স্ট্রোক করে মারা গেল। আর এখন আমাদের নাম্বারগুলো ব্লক করে রেখেছে। ছাড়ো, এমনও তো হতে পারে ও পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে। আমার তো মনে হয় ওকে খবরটা জানানোর দরকার নেই, কারণ একবার যদি ও বিদেশ থেকে ফিরে আসে ওকে আবার বিদেশে পাঠানো খুব চাপ হয়ে যাবে। অত টাকা আমরা কোথায় পাবো? এমনিতেও বাবা ওকে মাসে মাসে 1 লক্ষ করে টাকা পাঠাতো। তুমি তো মাত্র 40,000 টাকা স্যালারি পাও। আমরা কি প্রত্যেক মাসে ওকে 1 লক্ষ টাকা পাঠাতে পারবো? তুমি তো বাবাকে কথা দিয়েছো, এবার কি তুমি সেই কথাটা রাখতে পারবে? আমার তো মনে হয় ওকে বিদেশ থেকে ডেকে নেওয়াই ভালো হবে। না পিয়ালি, এখনো 3 বছর বাকি। এই 3 বছর আমাদেরকে কষ্ট করতে হবে। আমাদের বাড়িটা যদি বিক্রি করা যায় তাহলে আমরা মোটামুটি 15 লক্ষ টাকা পেয়ে যাব। আর বাকি 15 লক্ষ টাকা আমাকে জোগাড় করতেই হবে। আমার বাবারও কয়েক কাঠা জমি আছে, প্রয়োজন পড়লে আমি সেই জমিটাও বিক্রি করে দেবো। কিন্তু মনিকার পড়াশোনা আমি বন্ধ হতে দেবো না। এভাবেই তারা রামপ্রকাশ বাবুর বাড়ি বিক্রি করার সঙ্গে সঙ্গে নিখিলেশও তার বাবার রেখে যাওয়া সম্পত্তি বিক্রি করে দেয়। তারা মাসে মাসে মনিকাকে 1 লক্ষ টাকা পাঠাতে থাকে। এমন ভাবেই সময় কাটতে থাকে। দেখতে দেখতে 3 বছর কেটে যায়। এতগুলো বছরে মনিকা কখনোই তার বাবা কিংবা দিদি জামাইবাবুর খোঁজ নেওয়ার চেষ্টা করেনি। তার পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পর সে একদিন তার বাবার ফোনে ফোন করে। একি, বাবার ফোন তো সুইচ অফ বলছে। আমি দেশে ফিরে যাব, এটা তো বাবাকে জানাতে হবে। এক কাজ করি, দিদিকে ফোন করে বলে দিই। এই বলে মনিকা তার দিদিকে ফোন করে। এত বছর পর তোর আমাদের কথা মনে পড়লো বোন? তুই তো আমাদেরকে ভুলেই গিয়েছিলিস মনে হয়। এসব ইমোশনাল কথা বলিস না তো। আমি আর আগের মতো নেই, আমি পুরোপুরি বিদেশিদের মতো হয়ে গেছি। তাই আমার সাথে বিদেশিদের মতোই আচরণ করবি। বাবাকে ফোন করছি, বাবার ফোন লাগছে না। আমি দেশে ফিরে আসছি। বাবা তো তোর ফোন এখন ধরতে পারবি না রে বোন। বাবা 6 মাসের জন্য তীর্থস্থানে গেছে। আর বাবা বলে গেছে এই 6 মাসের মধ্যে তুই ফিরে এলে তোকে যেন আমাদের বাড়িতেই রাখি। তুই চিন্তা করিস না, আমরা তোকে এয়ারপোর্টে নিতে আসবো।
ওকে ওকে অলরাইট, আচ্ছা আমি রাখছি, ওকে বাই বাই। আর যাই হোক, বাবাকে তো আমি কথা দিয়েছিলাম, বাবার কথাটা তো আমি কখনোই ফেলতে পারি না। 3-4 দিন পর পিয়ালি এবং নিখিলেশ মনিকাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে যায়। মনিকা আগে থেকেই তাদের জন্য এয়ারপোর্টে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। সে একটা খুব ছোট পোশাক পরেছিল, সেই সাথে তার চোখে ছিল খুবই দামি একটা সানগ্লাস। পিয়ালি কিংবা নিখিলেশ কেউই মনিকাকে চিনতে পারেনি, কিন্তু মনিকা খুব সহজেই তাদেরকে চিনে ফেলে। হ্যালো, এক্সকিউজ মি। হ্যাঁ বলুন, কিছু বলছেন আপনি? আরে বলুন মানে, আমি মনি, আই মিন মনিকা, তোর ছোট বোন। তুই আমাকে চিনতে পারছিস না? আরে মনিকা, সত্যি তো তোকে একদমই চেনা যাচ্ছে না। বিদেশিদের মতো ছোট জামা পরেছিস আর চুলটাও এত ছোট ছোট করে কেটে নিয়েছিস। ইয়েস, লন্ডনে সবাই এরকমই করে। আচ্ছা আমি কিন্তু খুব টায়ার্ড, আমাদের গাড়িটা কোথায়? গাড়ি তো নেই আমাদের, আমি আর তোর জামাইবাবু বাইকেই এসেছি। 3 জন তো বাইকে হবে না, তোর কাছে অনেক লাগেজ আছে, তাই তোকে আর আমাকে অটো করেই বাড়ি যেতে হবে। কি তোরা বিলেত ফেরত আমার মতো মডার্ন একটা মেয়েকে অটো করে বাড়িতে নিয়ে যাবি? তোদের একটু লজ্জা করছে না বল? তোরা তো দেখছি আগের মতোই গরিব থেকে গেছিস। ইস, বাবা যে কেন তোদের সঙ্গে আমাকে থাকতে বলে গেল, আমাকে শেষ পর্যন্ত অটোতে উঠতে হবে। এতদিন একটা গাড়িও কিনতে পারিসনি তোরা। মনিকার কথাগুলো শুনে পিয়ালির খুবই খারাপ লাগে, কিন্তু তবুও পিয়ালি নিজেকে সংযত রাখে। মনিকার কাছে কোনো উপায় না থাকায় সে বাধ্য হয়ে অটোতে উঠে বসে পড়ে। সে সারা রাস্তা পিয়ালিকে অপমান করতে করতে বাড়ি আসে। বাড়িতে নিয়ে এসে পিয়ালি আগে থেকে নিজের হাতে রান্না করা খাবার তার বোনকে খেতে দেয়। এসব কি? আমি এসব খাবার খাই না, ওকে? এত বছর ধরে বিদেশে থেকে আমি বিদেশি খাবার খেয়ে অভ্যস্ত হয়ে গেছি। আমার পিৎজা, বার্গার চাই, এসব ভাত, রুটি, ডাল আমি খাবো না। এভাবে মনিকা বিদেশ থেকে আসার পরে তার দিদি এবং জামাইবাবুর উপর নানান রকমের চাপ দিতে থাকে। সে প্রত্যেক দিনই শপিং করার জন্য অনেক অনেক টাকা চাইতে থাকে। সে রোজ রোজ তার বন্ধুদের সঙ্গে পার্টি করতে যায়, সেই সাথে বিদেশি খাবার খায়। নিখিলেশ যা স্যালারি পায় সেই টাকা দিয়ে মনিকার চাহিদা পূরণ করা একেবারে সম্ভব হয় না। পিয়ালি, আমি ভাবছি আমার চাকরি করার পাশাপাশি আমি ভোরবেলা আর রাত্রিবেলা করে গাড়ি চালাবো, তাহলে আমি কিছুটা টাকা বেশি ইনকাম করতেও পারবো। আশা করছি মনিকার তাহলে আর কোনো অসুবিধা হবে না। সেদিনের পর থেকেই নিখিলেশ অনেক পরিশ্রম করতে শুরু করে। সে ভোর 4টে থেকে সকাল 10টা পর্যন্ত গাড়ি চালায়। সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অফিসে ডিউটি করার পর রাত 11টা পর্যন্ত সে আবার গাড়ি চালিয়ে বাড়ি ফিরে আসে। এভাবেই সময় কাটতে থাকে। একদিন মনিকা তার দিদিকে বলে, দিদি, আমি লন্ডনে থাকতাম, আমার সঙ্গে আমাদের দেশেরই একটা মেয়ে লন্ডনে থাকতো। ওর বাড়ি চাঁদনি চকে, ওরা ভীষণ বড় লোক। ওর কালকে বিয়ে, ও আমাকে আর আমার ফ্যামিলিকে ইনভাইট করেছে। কালকে আমরা সবাই ওর বিয়েতে যাব। ওকে গিফট দেওয়ার জন্য আর বিয়ে শপিং করার জন্য আমার এখনই 20,000 টাকা লাগবে। 20,000 টাকা? এখন আমি কোথায় পাবো এত টাকা? দিনের পর দিন তোর চাহিদা অনেক বেড়ে যাচ্ছে। ও গড, আমি কেন যে এই বাড়িতে এলাম? মাত্র 20,000 টাকা দেওয়ার মতো মুরদ নেই এদের। পরের দিন নিখিলেশ কাজে ব্যস্ত থাকায় মনিকা এবং তার দিদি বিয়ে বাড়িতে চলে যায়। বিয়ে বাড়ি থেকে আসার সময়, দিদি তুই প্লিজ জামাইবাবুকে ফোন করিস না, এখানে আমার বন্ধু বান্ধবরা সবাই আছে। ওরা যদি দেখে আমি বাইকে করে বাড়ি যাচ্ছি তাহলে আমাকে নিয়ে হাসাহাসি করবে। ওরা ভাববে আমি গরিব। তুই প্লিজ অনলাইনে একটা ক্যাব বুক কর, আজকের জন্য আমার মান সম্মানটা বাঁচিয়ে নে। মনিকার কথা শুনে পিয়ালির খুবই রাগ হয়, কিন্তু তবুও সেই মুহূর্তে সে কোনো কিছু না বলে অনলাইনে গাড়ি বুক করে। কিছুক্ষণ পর সেখানে গাড়ি এসে পৌঁছালে তারা দুই বোন গাড়িতে উঠে পড়ে, কিন্তু সেই গাড়ির ড্রাইভার আর কেউ না নিখিলেশই ছিল। নিখিলেশ গাড়ি চালায় জানার পর মনিকা তাকে অনেক অপমান করে, আর সেই কারণেই পিয়ালি মনিকাকে সমস্ত সত্যি কথা বলতে বাধ্য হয়। সবটা জানার পর মনিকা তার ভুল বুঝতে পারে। আমাকে ক্ষমা করে দে, তোরা আমার জন্য এত কিছু করেছিস, আর আমি স্বার্থপরের মতো সবসময় তোদের অপমান করেছি। বিদেশ থেকে ফিরে এসে আমি নিজেকে সবসময় বড়লোক আর মডার্ন বলে মনে করেছি। আমার জন্য বাবাও অকালে চলে গেল। জানি না উপরবেলা আমাকে কখনো ক্ষমা করতে পারবে কিনা, কিন্তু তোরা তো আমাকে ক্ষমা করতে পারবি দিদি। মনিকাকে তার দিদি এবং জামাইবাবু ক্ষমা করে দেয়। মনিকা সেদিনের পর থেকে নিজেকে পুরোপুরি পরিবর্তিত করে ফেলে। সে আর কখনোই নিজেকে বিদেশি মডার্ন মেয়ে বলে মনে করে না। সে তার দিদি এবং জামাইবাবুর সঙ্গে সাধারণভাবে জীবন কাটাতে শুরু করে।